মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের জেরে জ্বালানি সংকট হতে পারে আমাদের দেশে, এমন আতঙ্কে পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। বিপিসিওর সীমা বেঁধে দিয়েছে জ্বালানি নেয়ার। এ নিয়ে আরও খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দেবেন। আমরা একটু সিরাজগঞ্জের পরিস্থিতি শুরুতে জানবো। আমাদের সহকর্মী সাজিরুল সঞ্চয় সেখানে রয়েছেন, তার পাশাপাশি আরও দুই জায়গায় আসলে আমাদের সহকর্মীদেরও দেখতে পাচ্ছি। আমরা সঞ্চয়ের কাছ থেকেই শুরু করতে চাই। সঞ্চয়, যে ডিপো থেকে তেলের সরবরাহ সেটি সিরাজগঞ্জে ঠিক আছে কিনা, কি তথ্য সর্বশেষ পেলেন এই ব্যাপারটি নিয়ে জানাবেন। সাফাত, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের একমাত্র যে তেলের ডিপো, যেখান থেকে আসলে উত্তরাঞ্চলের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানেও জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে সেই বাঘাবাড়ি ওয়েল ডিপোতে। এই ডিপোর পদ্মা, মেঘনা এবং যমুনা নামের যে তিনটি বিপিসির নিয়ন্ত্রিত তিনটি কোম্পানি রয়েছে, এই তিনটি কোম্পানি থেকেই কিন্তু আসলে এই জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। আমি আজকে সকাল থেকেই এই বাঘাবাড়ি অয়েল ডিপোতে রয়েছি। এখানে সকাল থেকে আসলে যেমনটি দেখছি আসলে আজকে সকাল ঠিক 9:30 নাগাদ কিন্তু শাহজাদপুর যে উপজেলা প্রশাসন, সেই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আজকে এখানে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। আজকে মূলত এই উত্তরাঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতেই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এর বাইরে যে জ্বালানি তেলের ডিলাররা রয়েছে, অর্থাৎ যারা আসলে পেট্রোল পাম্প নেই কিন্তু বিভিন্ন জ্বালানি তেল সংগ্রহ করে অন্যান্য যে উৎসগুলো রয়েছে, বিভিন্ন দোকান এর পাশাপাশি বিভিন্ন উৎসে কিন্তু যে জ্বালানি তেলগুলো বিক্রি করে থাকে, সেই ডিলারদের কিন্তু জ্বালানি তেল সরবরাহ আজকে বন্ধ করে রাখা হয়েছে। আমরা সর্বশেষ কথা বলেছি সিরাজগঞ্জের এই বাঘাবাড়ি ওয়েল ডিপোর এখানে যমুনা যে ওয়েল ডিপো রয়েছে, সেই যমুনার যিনি ইনচার্জ রয়েছে তার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে কিন্তু যমুনা ওয়েল ডিপোর যে নির্ধারিত ডিলাররা রয়েছেন, পেট্রোল পাম্প মালিকরা রয়েছেন, তাদেরকে প্রায় 4.5 লক্ষ লিটার ডিজেল সরবরাহ করা হবে। পাশাপাশি 1,25,000 লিটার পেট্রোল এবং অকটেন সরবরাহ করা হবে। এবং আরো যতটুকু জানতে পেরেছি যে এখানে পদ্মা এবং মেঘনা আরো দুটি যে ডিপো রয়েছে সেই দুটি ডিপো থেকেও কিন্তু সমপরিমাণ জ্বালানি সরবরাহ করা হবে, যেটি কিন্তু গত বৃহস্পতিবার আমরা যেমনটি দেখেছিলাম যে এই তিনটি ডিপো থেকে কিন্তু প্রায় 45 লক্ষ লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে। সেইখানে কিন্তু আজকে 12 লক্ষ লিটার ডিজেল এবং 3 লক্ষ লিটারের মতো পেট্রোল এবং অকটেন সরবরাহ করা হচ্ছে। এ নিয়ে কিন্তু আসলে এখানে একটি ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যারা এখানে ডিলার রয়েছেন, যারা তেল আজকে পাচ্ছেন না, তারা কিন্তু ক্ষোভ জানাচ্ছেন। এবং তাদের সাথে এখানে বর্তমান সেচ মৌসুমের যে সেচ মালিকরা রয়েছে তারা কিন্তু এখানে এসছেন জ্বালানি সংগ্রহ করার জন্য। তারা কিন্তু আসলে জ্বালানি না পেয়ে কিন্তু ফিরে যাচ্ছেন। এবং তারা যেমনটি দাবি করছেন যে আসলে তাদেরকে যদি জ্বালানি সরবরাহ করা না হয় তাহলে বোরো মৌসুমের যে সেচ কার্য সেটি ব্যাহত হবে। এর ফলে কিন্তু কৃষি একটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও আমরা সকাল থেকে এখানে রয়েছি বা দফায় দফায় চেষ্টা করেছি বাঘাবাড়ি ওয়েল ডিপো কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য, তারা কিন্তু আমাদেরকে আসলে আনুষ্ঠানিকভাবে এখানে কতটুকু স্টক রয়েছে কিংবা কতদিন এখান থেকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করা হবে সেই বিষয়টি কিন্তু তারা কেউ নিশ্চিত করেন এবং গণমাধ্যমকে কিন্তু কোনো ধরনের তথ্য দিতেও তারা অনেকটাই অস্বীকার করেছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে জ্বালানি সরবরাহের সর্বশেষ খবর। সাফার। সঞ্চয়, আপনি আমাদের সাথেই থাকবেন। ইতোমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ি, রাজশাহী এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়ে ফেলেছেন। আমরা একটু খাগড়াছড়িতে যাব আমাদের সহকর্মী আক্তার হোসেনের কাছে। আক্তার, খাগড়াছড়িতে আসলে তেলের সরবরাহর কি অবস্থা দেখা যাচ্ছে? যেহেতু পার্বত্য অঞ্চল এবং বেশ কিছুদিন ধরে সারা দেশেই যে সংকটটা দেখা গেছে, মানুষের মধ্যেও তারা দেখা গেছে যে উদ্গ্রীব হয়ে ফিলিং স্টেশনগুলোতে গেছেন। তো এখানে আসলে ডিপোতে সরবরাহ কেমন রয়েছে? সবকিছু কি স্বাভাবিক চলছে কি? জি, খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি যে তেল সরবরাহ যে সকল ফিলিং স্টেশন গুলো রয়েছে সেখানে তেল সরবরাহ আজ ঠিক সকাল থেকেই নিরবিচ্ছিন্ন ভাবে যে তেল সরবরাহ সরকার যে নির্ধারিত লিটার প্রতি মেপে দেওয়া হয়েছে সেই লিটার মেপেই যে সকল গ্রাহক রয়েছে, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ যে দূরপাল্লার যানবাহন, ট্রাক রয়েছে, তারা কিন্তু সেই নির্দেশনা মেনেই কিন্তু পাম্পগুলোতে তেল সরবরাহ করছেন। আমরা বেশ কয়েকদিন যাবত দেখছিলাম খাগড়াছড়ির জেলা সহ জেলা সদর সহ উপজেলার যে স্টেশন গুলো রয়েছে, বিশেষ করে হচ্ছে যে ফিলিং স্টেশন ছাড়াও যে সকল তেল সরবরাহ করার যেগুলো জায়গা রয়েছে সেখানে কিন্তু তেল সরবরাহ নিয়ে বেশ অভিযোগ ছিল, গ্রাহককে হয়রানি করার একটি অভিযোগ ছিল। এবং এখানে যে সকল পাম্পের মালিক রয়েছেন, যারা নির্ধারিত ডিলার এবং লাইসেন্স নিয়েই ব্যবসা করছেন, তারা কিন্তু বলছেন যে এখানে ঠিক বিভিন্ন মাধ্যমে
এবং পরিবেশ অধিদপ্তর ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই কিন্তু তারা বেশ কিছু জায়গায় উপজেলাগুলো এবং ইউনিয়ন পর্যায়ে খাগড়াছড়ির বেশ জায়গাতে তারা কিন্তু তেল সরবরাহ করছেন এবং এই তেল সরবরাহ করার ফলে কিন্তু মূল যে ফিলিং স্টেশনগুলো রয়েছে এবং যারা নির্ধারিত ডিলার যারা গ্রাহকদের তেল সরবরাহ করবেন তারা কিন্তু তাদের যে গ্রাহকদের যে হয়রানি করছে তাদের সেই চাপটা কিন্তু তারা নিতে হচ্ছে এবং তারা আমাদেরকে বলেছে যে যে সকল ডিলার সরকারি নীতিমালা মেনে তেল সরবরাহ করছেন না তাদের বিষয়ে প্রশাসনের একটি অভিযান তারা দাবি করেছেন। এছাড়াও যদি বলি যে খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত তার সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে বলেছেন যে আজ থেকে প্রতিটি ফিলিং স্টেশনে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে তারা কিন্তু সরজমিনে সে সকল পাম্পগুলো এবং ফিলিং স্টেশনগুলো তারা দেখভাল করছেন এবং হচ্ছে যে কোনো ধরনের যে গ্রাহক হয়রানি সেই সুযোগটি তারা দিবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় খাগড়াছড়ি তেল সরবরাহ গত কয়েকদিনের তুলনায় আজ নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহ রয়েছে। আক্তার আমাদের সাথেই থাকবেন। এ পর্যায়ে আমরা একটু রাজশাহীতে যেতে চাই। সহকর্মী জিয়াউল গনি সেলিম রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দেবেন। সেলিম, আপনাকে তো একটি পেট্রোল পাম্পেই দেখতে পাচ্ছি। দেখছিলাম যে বেশ কিছুক্ষণ ধরেই মোটরসাইকেলের একটা চাপ দেখা যাচ্ছে। তো বিপিসি তো যে ঘোষণা দিয়েছে যে নির্দিষ্ট পরিমাণে তেলই গ্রাহকদেরকে দেওয়ার ক্ষেত্রে, সেই নির্দেশনা মানা হচ্ছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন। আপনি ঠিকই বলেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী নগরী প্রবেশ পথের একটি পেট্রোল পাম্প। সেখানে আমি সকাল থেকে দেখছি যে বিপুল সংখ্যক মোটরসাইকেল আরোহী তাদের চাহিদা মতো বিশেষ করে অকটেন এবং পেট্রোল নেওয়ার জন্য ভিড় করছেন। তবে সরকার নির্ধারিত যে সীমারেখা দেওয়া হয়েছে 2 লিটার, সেক্ষেত্রে এখানে 200 টাকা অর্থাৎ টাকার অঙ্কে 200 টাকার বেশি পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না। ফলে সবাই পাচ্ছেন, তবে চাহিদা মতো তারা পাচ্ছেন না। আমি একটু আগে এখানে আসছিলাম, রাজশাহীর পদ্মার ওপর যে চর আছে সেই চর থেকে আসছিলেন ডিজেল নিতে একজন চাষি। ডিজেল তিনি পেট্রোল পাম্পগুলোতে ঘুরছেন এবং বলছেন যে ডিজেল কোথাও রাজশাহীতে তেমন পাওয়া যাচ্ছে না, সংকট। এই কারণে তার বড় চাষ ব্যাহত হবে। রাজশাহীতে যেসব প্রায় 42টি পেট্রোল পাম্প রয়েছে এর মধ্যে প্রায় বেশিরভাগই অর্থাৎ বেশ কয়েকটি দেখেছি আপনি যেটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ অকটেন পেট্রোল বা ডিজেল নাই এই অজুহাতে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে বৈঠকে বসেছেন জেলা প্রশাসক। তিনি যে পেট্রোল পাম্প সমিতির মালিক সমিতি আছে তাদের নেতৃবৃন্দ নিয়ে এই মুহূর্তে বৈঠক করছেন জেলা প্রশাসন কার্যালয়ে। আমি আরও কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে উপজেলা পর্যায়গুলোতে যেসব পেট্রোল পাম্প রয়েছে সেগুলোতে অভিযান চলছে এবং স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে মজুদ রেখে কেউ কৃত্রিম সংকটের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে একটি উপজেলা, বিশেষ করে দুর্গাপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। ফলে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কারণ বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত বাঘাবাড়ি থেকে আসলে কোনো ধরনের তেল বা জ্বালানি আসেনি। আজকে জ্বালানির তেল আসার কথা, কিন্তু এখন পর্যন্ত পেট্রোল পাম্প অবধি পৌঁছানি। ফলে আগের যে মজুদ আছে অর্থাৎ বৃহস্পতিবার যে মজুদ আছে সেই মজুদ দিয়েই সীমিত আকারে কিছু পেট্রোল পাম্পগুলো চলছে। ফলে সংকট যেটি তৈরি হয়েছিল গত কয়েকদিন ধরে সেই সংকটটি এখনও কিন্তু ওইরকমই আছে, কোনো উন্নতি হয়নি। তবে জেলা প্রশাসক যেটি বলছেন যে সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার বাইরে কেউ মজুদ রাখার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে গাড়ি যেগুলো আছে গাড়িগুলোতে যে সরকার সীমারেখা দিয়েছে কোন গাড়িতে কি পরিমাণ পেট্রোল বা জ্বালানি দেওয়া যাবে সেটি মানা হচ্ছে কিনা বা কেউ মজুদ রাখা হচ্ছে কিনা সেটি কিন্তু মনিটরিং করা হচ্ছে পুরো জেলা জুড়ে। ফলে সব মিলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, হয়তো আজকে বাঘাবাড়ি থেকে ডিপো থেকে জ্বালানি তেল আসলে পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় সেটি হয়তো বোঝা যাবে কিছু পরে আর কি। সাফাত, রাজশাহী থেকে আমার কাছে জ্বালানি সরবরাহের সংকটের সর্বশেষ আমার কাছে এই। সেলিম সাথেই থাকবেন। এবার আমরা একটু চট্টগ্রামে যাব। সহকর্মী সৈয়দ তাম্মিম মাহমুদ আছেন সেখানে। তাম্মিম, আপনাকেও দেখতে পাচ্ছি একটি ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছেন। তো সরবরাহর ব্যাপারটা আসলে এখান থেকে যে বিষয়টা হচ্ছে যে যারা রয়েছেন এই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ তারা এই ব্যাপারটা কিভাবে চাপগুলো সামাল দিচ্ছেন, আর যে সকল মানুষ এখানে যাচ্ছেন ফিলিং স্টেশনগুলোতে তারা কি তাদের যে পরিমাণে চাহিদা সেই অনুযায়ী পাচ্ছেন, নাকি একটি নির্দিষ্ট বেঁধে দেওয়া হয়েছে আর কি, যে এই পরিমাণটি বেঁধে দেওয়া হয়েছে? আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের যে প্রাণকেন্দ্র বলা হয় চট্টগ্রাম বন্দর, সেই বন্দর এলাকার একটি পাম্পে, যেখানে সকাল থেকে কিন্তু আমরা দেখছি কোনো ধরনের গাড়িকে কিন্তু তেল দেওয়া হতে পারছে না। কারণ এই পাম্পে কিন্তু গতকাল সকালেই কিন্তু এই পাম্পের যেই মজুদ ছিল সেই মজুদটি শেষ হয়ে যায়।
তবে আমরা কর্তৃপক্ষের কথা বলেছি, তারা যেটি বলছেন আজ হয়তো আরও ঘন্টা খানেক পরে হয়তো এখানে আরও তেলের গাড়ি একটি আসবে ডিপো থেকে, সেই ক্ষেত্রে তখন তারা তেল তাদেরকে দিতে পারবে। আমি যদি একটু বলি, মেঘনা পেট্রোলিয়ামের যিনি আছেন, মেঘনার প্রায় 191টি তাদের তালিকাভুক্ত পাম্প আছে, যেখানে প্রতিদিন গড়ে তাদের প্রয়োজন হয় প্রায় 650-র মতো গাড়ি, কিন্তু এই মুহূর্তে তারা আজকে দিতে পারবে 370টির মতো গাড়ি তারা দিতে পারবে। তার মানে প্রায় অর্ধেকের মতো তারা আসলে তেল সরবরাহ করতে পারবে। আমরা পাম্প মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন সরকারের যে বেঁধে দেওয়া নির্ধারিত যে বাইকের জন্য 2 লিটার এবং কারের জন্য 10 লিটার, সেইভাবে তারা আসলে দিতে পারছে না। সেভাবে দিতে গেলে হয়তো যে সবাই তেল পাবে না, এই বিষয়টি মাথায় রেখে তারা তাদের মতো করে গাড়িকে যেগুলো দূরপাল্লা সেগুলোকে 10 লিটার দিচ্ছে, যেগুলো শহরের ভিতরে চলাফেরা করবে তাদেরকে 1000 বা 1500 টাকার মতো তেল দিচ্ছে। এছাড়াও যে বাইক আছে, বাইকগুলোকেও তারা কিছু কিছু পাম্পে আমরা দেখেছি 200 টাকার তেল দিচ্ছে, আবার কিছু কিছু পাম্পে আমরা দেখেছি 300 টাকার তেল দিচ্ছে, যেহেতু এটি রাউন্ড ফিগারের কথা তারা বলছে। এছাড়াও আমরা চট্টগ্রামে প্রায় 5 থেকে 7টি পাম্পে ঘুরে দেখেছি, সেগুলো প্রত্যেকটি পাম্পে কিন্তু আমরা গাড়ির দীর্ঘ সারি দেখেছি যে তারা দাঁড়িয়ে আছে এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে আছে, এমনকি ফজর থেকেও অনেকেই দাঁড়িয়ে আছে শুধু তেল নেওয়ার জন্য। তারা যেটি বলছেন যে তাদের যে চাহিদা, সেই মানে একদিন শহরের ভিতরে ঘুরে আবার তেল নিতে গেলে যেই ধরনের তেলের প্রয়োজন হয়, সেই তেল তারা ঠিক মতো পাচ্ছেন না, এবং সেই তেল শেষ হয়ে গেলে আবার যে পাম্পে এসে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আবার তাদের সেই কাজ, যে গন্তব্যে পৌঁছানো বা কোনো একটা কাজের সময় থাকলে নির্ধারিত সময় ওই জায়গায় পৌঁছানো, সেটি তারা পারছে না, ফলে এক ধরনের বিড়ম্বনায় পড়ছে। তবে বিপিসির সাথে আজও আমরা কথা বলছি, তারা যেটি বলছেন তেলের সরবরাহ ঠিকভাবেই আছে এবং তেলের যে সংকটের কথা বলা হচ্ছে সেটি আসলে থাকবে না, এবং আজকালকের মধ্যেই হয়তো এটিকে আরও উন্নত করা হবে যাতে তেলের সংকটটা না হয়। প্রয়োজনে তারা পরিশোধিত তেল আমদানি করে তাদের এই যে পেট্রোল ডিজেলের যেই সংকটটা এই মুহূর্তে একটু সংকটের মতো তৈরি হচ্ছে, সেটি হবে না, এবং তারা গ্রাহকদেরকে বারবার অনুরোধ করছেন যে তাদের প্রয়োজনের অতিরিক্ত যারা তেল যাতে না নেন, তাহলে আরেকজন তেল নেওয়ার সুযোগ পাবে। এছাড়া আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রাম বন্দরে কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত প্রায় 10টি এলএনজি এবং এলপিজি বাহী জাহাজ এসেছে। সেক্ষেত্রে গ্যাসেরও কিন্তু যে সংকট একটা চিন্তা করা হচ্ছিল, সেটিও আশা করি দূর হবে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ সংবাদ। সাফাত। তামিম, আপনাকে ধন্যবাদ।